ওকে দেখো, তাহলে হচ্ছে আমরা যদি 1/x-কে ইন্টিগ্রেশন করতাম তাহলে ln x পাইতাম, কিন্তু এখানে আসলে x এর জায়গায় আছে কি a মাইনাস এক্স, টোটালটাকে আমাদের x বিবেচনা করতে হচ্ছে। তাহলে এখানে 1/a-x-কে যদি ইন্টিগ্রেশন করি ln a-x পাইলাম। এখন x এর জায়গায় যেহেতু x বাদে অন্য কিছু আছে, সেজন্য যে টার্মটা থাকবে সেই টোটাল টার্মটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে আমরা কাকে ডিফারেন্সিয়েট করব? a-x-কে হচ্ছে ডিফারেন্সিয়েট করব। তাহলে এটাকে যদি ডিফারেন্সিয়েট করি আমরা, তাহলে এখানে দেখা যাচ্ছে এ হচ্ছে কি একটা ধ্রুবপদ, এটা তো আমাদের এটা থাকবেই, এ হচ্ছে ধ্রুবপদ, তাহলে আমাদের মূলত ডিফারেন্সিয়েট করতে হচ্ছে কাকে? মাইনাস এক্সকে। তাহলে আমরা এক্সকে যদি ডিফারেন্সিয়েট করি আমরা 1 পাই, তাহলে মাইনাস এক্সকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাবো? -1 পাবো। তাহলে এখানে কি হলো? মাইনাস লন এ মাইনাস এক্স। তাহলে বুঝতে পারছো ফাইনালি 1/a-x এর পরিবর্তে মাইনাস লন a-x কিভাবে লিখতে পারি, এটা আমরা বুঝছি কিনা বলো? জি স্যার। আমি আবারও রিপিট করতেছি, 1/x-কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা ln x পাই। তাহলে এখানে x এর জায়গায় যেহেতু a-x আছে, তাহলে 1/a-x-কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে ln a-x পাবো। এখানে যেহেতু x এর জায়গায় x বাদে অন্য কিছু আছে a-x এরকম বা অন্য আরও কোনো ভ্যালু থাকতে পারতো, সেই ভ্যালু যদি থাকে তখন ওই টার্মটাকে, যে x এর টার্মটাকে আমাদের আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে এটা তো থাকবেই, ln a-x তো থাকবেই, আর এই যে a-x-কে আবার ডিফারেন্সিয়েট যদি করি, এ যেহেতু ধ্রুবপদ তাকে ডিফারেন্সিয়েট করলে 0 আসবে, এক্সকে যদি ডিফারেন্সিয়েট করি এখানে দেখো -x আছে, তাহলে মূলত আমাদের ডিফারেন্সিয়েট করতে হচ্ছে -x-কে। আমরা নর্মালি এক্সকে যখন দেখো, এই সূত্র তোমরা পড়েছো, এক্সকে যখন ডিফারেন্সিয়েট করি তখন আমরা 1 পাই, তাহলে এখন আমাদের ডিফারেন্সিয়েট করতে হচ্ছে -x-কে, তাহলে আমরা কি -1 পাবো। তো সেই জন্যই দেখো এখানে একটা -1 টার্ম চলে আসে, তো এই -1-এর জন্যই আসলে এখানে মাইনাস লন a-x লিখতে হয়েছে। আমরা কি বুঝতে পারছি? স্যার যদি এখানে শুধুমাত্র মানে এক্স থাকতো তাহলে তো আবার ডিফারেন্সিয়েট করতে হইতো না, না? না, হইতো না, তাইলে আর হইতো না। এই যে দেখো, যদি এতটুকু তাহলে থাকতো, স্যার, যদি এতটুকু থাকতো তাইলে কিন্তু শুধু ln x-ই লিখতাম আমরা। তাহলে স্যার এখানে তো ডিফারেন্সিয়েট করা হয়েছে, এক্স এর পরিবর্তে এ মাইনাস এক্স আছে, কিন্তু এখানে তো মানে আলটিমেটলি তো এ মাইনাস এক্সটা মানে বাদ যায় নাই, তাহলে ডিফারেন্সিয়েট করে লাভ কি? a-x-টা বাদ যায় না মানে? বুঝি নাই আমি তোমার স্যার কথা। এ মাইনাস এক্স আছে বলেই তো ডিফারেন্সিয়েট করতে হয়েছে না? হ্যাঁ হ্যাঁ, হয়েছে, হ্যাঁ। মানে যদি, হ্যাঁ, তাহলে এখানে তো শুধুমাত্র মানে ডিফারেন্সিয়েট করে লনের পাশে একটা মাইনাস আসছে, তো এ মাইনাস এক্স এর তো কোনো পরিবর্তন হয়নি। না, এখানে যদি a-x না থাকে, যদি অন্য কোনো টার্ম থাকতো, a-2x যদি থাকতো, তাহলে এখানে 2 আসতো না। বুঝো না কথা? যদি তোমার, আমি আরও ডিটেলস লিখতেছি এখানে, যদি এখন বিষয়টা যদি এমন হইতে দেখো, এখন এখানে আসে নাই, এখন অন্য কোথাও যে আসবে না সেটা কি এমন তো কোনো কথা নেই। এটাকে যদি তুমি ইন্টিগ্রেশন করতা, তাহলে এখানে যদি 2 থাকতো, দেখো a-2x যদি হইতো তাহলে তুমি লিখতে কি ln a-2x, আর ডিফারেন্সিয়েট করতা কাকে? a-2x-কে ডিফারেন্সিয়েট করতা না? তখন এখন দেখো আমাদের আসলে ডিফারেন্সিয়েট কাকে করতে হবে? a-2x তো থাকবে, মূলত ডিফারেন্সিয়েট করতে হচ্ছে -2x-কে। তাহলে এখন দেখো, স্যার তখন তো মাইনাস টু টু এক্স টু হবে, কিন্তু -2 স্যার হবে। এখানে কি এক্স স্কোয়ার থাকতে পারে? তখন হচ্ছে কি, এখানে মানে দেখো এক্স টুটা পাওয়ার কি থাকতে আমাদের, পারে? ওর পরিবর্তে দেখো আমাদের কি মানে এক্সট্রা কোনো ভ্যালু আসতেছে না? অবশ্যই দেখো 2 আসছে তার জন্য। তো এটা তো ডিপেন্ড করবে এখানে আসলে কিভাবে ভ্যালুটা তোমাকে দেওয়া হচ্ছে, তার উপরে ডিপেন্ড করবে। এখন এখানে যেভাবে দেওয়া আছে তার জন্য শুধু মাইনাস আসছে, তাই বলে সব সময় যে এটুকুই আসবে এমন না, এখানে অন্য কিছু আসতে পারতো, সেটা ক্যালকুলেশন করে তোমার যেটা আসে। বুঝছো মরিয়ম? স্যার এখানে এ মাইনাস এক্স এর ক্ষেত্রে এ কে ধ্রুব ধরছি, এক্স কে কেন ধরলাম না? তুমি এক্স এর সাপেক্ষিত ডিফারেন্সিয়েট করতেছো, তাহলে তাকে কেন দুর্বল পদ ধরবা? বুঝো না, যার সাপেক্ষে তুমি ডিফারেন্সিয়েট করবা তাকে তো ধ্রুবপদ ধরা হয় না। ধ্রুবপদ নর্মালি এ বি সি এসবগুলোকে ধ্রুবপদ ধরা হয়। আমরা নর্মালি যদি হচ্ছে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, ওটাকে আমরা ধ্রুবপদ ধরবো না। স্যার এক্স যেটাকে ডিফারেন্সিয়েশন করবো সেটা বাদ দেওয়া সবই তো ধ্রুবক হবে। হ্যাঁ, যার সাপেক্ষে করতেছি, আর যার মানে এখানে যেহেতু এক্স এর সাপেক্ষে তো আমরা এক্স রে ডিফারেন্সিয়েট করবো, একে তো ডিফারেন্সিয়েট করতে পারবো না এক্স এর সাপেক্ষে। বুঝো নাই? জি স্যার, বুঝছি। মরিয়মের কোশ্চেনের অ্যান্সারটা পেয়েছো? মরিয়মের কোশ্চেনটা ইম্পর্টেন্ট ছিল, যেখানে হচ্ছে কি অন্য কিছু তো আসে নাই, তাহলে ওটা কেন করতে হলো? তুমি কি তোমরা কি বুঝছো এই কোশ্চেনের অ্যান্সারটা? জি স্যার।
মরিয়ম নিজে বুঝছো? জি স্যার। আচ্ছা, তাহলে দেখো আমাদের হচ্ছে এখানে আসলে আমাদের অনেকখানি হচ্ছে এলোমেলো হয়ে গেল। তা আমরা লিখে আবার এখানে সমকরণ সহ লিখি, ডিএক্স ডিভাইডেড বাই হচ্ছে এ মাইনাস এক্স ইকুয়াল টু হচ্ছে কে ওয়ান ডিটি। তাহলে দেখো একে যখন হচ্ছে আমরা এভাবে ওয়ান বাই এ মাইনাস এক্স ডিএক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি, কে ওয়ান এখানে কিছু নাই মানে কি, ওয়ানকে আমরা ইন্টিগ্রেশন করতেছি, তাই না? তাহলে এখানে আমরা দেখো মাইনাস লন এ মাইনাস এক্স, এই মাইনাসটা বোঝানোর জন্য এত টাইম লাগলো আমাদের, মাইনাসটা কোথা থেকে আসছে। এখন তো আমরা ইনশাল্লাহ বুঝছি মাইনাসটা কোথা থেকে আসছে নাকি? জি স্যার। ওকে, তাহলে জি এখন স্যার। দেখো আমরা যেমন এই যে এক্স এর সাপেক্ষে যখন এক্সকে ডিফারেন্সিয়েট করেছি তখন পেয়েছি কত, ওয়ান পেয়েছি না? ওয়ান পেয়েছি। এখন যদি আমরা ওয়ানকে যদি হচ্ছে ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কি পাবো, এক্স পাবো না? বুঝছো বিষয়টা? ইন্টিগ্রেশন হ্যাঁ স্যার। ডিফারেন্সিয়েশন হচ্ছে একে অপরের বিপরীত। তাহলে এক্সকে যখন তুমি ডিফারেন্সিয়েট করেছো, এক্সকে যখন ডিএক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করেছো তখন তুমি অ্যান্সার পেয়েছো কত, ওয়ান পেয়েছো না? এখন ওয়ানকে যদি তুমি ইন্টিগ্রেশন করো, ওয়ানকে যদি ইন্টিগ্রেশন করো তাহলে আমরা কি পাবো, এক্স পাবো। বুঝছো না বুঝো না, বিপরীত একে অপরের। স্যার বুঝছি। আচ্ছা, এখন এখানে আমাদের কি আছে দেখো, ডিটি। এখন কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছো, এখন তুমি দেখো অনকে ডিটি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছো, তাহলে ইন্টিগ্রেশন টার্মটা তুমি কি পাবা, টি পাবা না? এখানে ডিএক্স এর সাপেক্ষে জি ইন্টিগ্রেশন স্যার। করে তুমি এক্স পেয়েছো, তাহলে টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করে তুমি কি পাবা, টি পাবা। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, কে ওয়ান ইন্টু হচ্ছে কি আমাদের টি। আর ইন্টিগ্রেশন করলে একটা ধ্রুবক নিতে হয়, সেই ধ্রুবকটা হচ্ছে আমরা কি নিলাম, সি। তা ফাইনালি এই যে একে ওয়ানকে ইন্টিগ্রেশন করে আমরা কি পাচ্ছি, ডিটির সাপেক্ষে যদি ইন্টিগ্রেশন করেছি সেজন্য এই যে টি, এটা কিন্তু টি, এই টিটা পেলাম। প্লাস লিখে আর একটা ধ্রুবপদ লিখতে হয় ইন্টিগ্রেশন করার সময়, ম্যাথমেটিক্স যখন করবা তখন হচ্ছে এই টার্মগুলো শিখবা, যখন আমরা হচ্ছে ইন্টিগ্রেশন করব তখন একটা ধ্রুবপদ লিখতে হয়। এতটুকু আমরা বুঝছি কিনা বলো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ওকে, তো এখন হচ্ছে আমরা এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম, যেখানে সি একটা সমকরণ ধ্রুবক, তোমার বইতে লেখা আছে দেখবা আনে। এখন দেখো আমরা জানি কি, বিক্রিয়া যখন শুরু করে, বিক্রিয়ার শুরুতে আমাদের কত হয়, টি ইকুয়াল টু কত হবে, 0, আর এক্স ইকুয়াল টু কত হবে, 0। কারণ এই যে আমি এখানে বুঝিয়েছিলাম দেখো, বিক্রিয়া যখন ইনিশিয়াল অবস্থা ছিল তখন টি এর মানটা কত, 0 না? আর এই যে উৎপাদ হচ্ছে কি, আমরা এক্স ধরছি কাকে, উৎপাদকে। যখন টি ইকুয়াল টু 0 ছিল তখন উৎপাদের পরিমাণটা কত ছিল দেখো, 0 ছিল। দ্যাট মিন্স এক্স এর পরিমাণটা কত ছিল, 0 ছিল। আমরা কি বুঝছি কথাটার মানে? বিক্রিয়া যখন শুরু করছে মানে বিক্রিয়ার জি স্যার। ইনিশিয়াল স্টেজে সময়টা কত, 0, এবং উৎপাদের পরিমাণটাও কত, 0। তাহলে এখন এই দুইটা কথা লেখা যায়, বিক্রিয়ার শুরুতে টি ইকুয়াল টু 0 এবং এক্স এর মানও 0 লেখা যায়। তাহলে এখন যদি আমরা 2 নং সমীকরণে এই ভ্যালুগুলো বসাই, তাহলে মাইনাস লন এ মাইনাস এক্স এর মান 0 ইকুয়াল টু হচ্ছে কে ওয়ান টি এর মানও 0 প্লাস সি। তাহলে এখন লেখা যায় মাইনাস লন এ ইকুয়াল টু সি। তাহলে সি এর মান আমরা কত পাইলাম, মাইনাস লন এ। এটা আমরা বুঝছি, এটাকে বুঝছি আমরা, রেসপন্স। জি স্যার। ওকে, হ্যাঁ এখন স্যার। দেখো জি এই স্যার। এই সি এর মানটা এখন 2 নং সমীকরণে বসাবো। তাহলে 2 নং সমীকরণ হতে পাই, তো 2 নং সমীকরণে যদি সি এর মানটা বসাই, দেখো মাইনাস লন এ মাইনাস এক্স ইকুয়াল টু হচ্ছে গিয়ে কে ওয়ান টি, আর সি এর মান হচ্ছে গিয়ে বসাও মাইনাস লন এ, পেয়েছি সি এর মান। তাহলে এখন দেখো আমরা হচ্ছে গিয়ে যদি এই যে লন এটা যদি এ পাশে নিয়ে আসি তাহলে কি এই লন এটা কি মাইনাস আছে, এ পাশে আসলে কি প্লাস হয়ে যাবে না? তাহলে আমরা লিখতে পারি লন এ মাইনাস হচ্ছে লন এ মাইনাস এক্স ইকুয়াল টু কি কে ওয়ান টি। পারি কি না বলো, পারি না? এই লাইনটা বুঝছো কিনা, এই লাইন থেকে? জি স্যার। জি স্যার বুঝছি। আচ্ছা, এখন দেখো আমরা ওই লগের অঙ্ক করতাম যে বিয়োগ থাকলে আমরা জানি কি ভাগ, এখানেও লন আছে এখানেও লন আছে, তাহলে লন কমন নিয়ে এটাকে এ ডিভাইডেড বাই এ মাইনাস এক্স লিখতে পারি না? সূচকে আমরা পড়ে আসছি এসএসসিতে ম্যাথমেটিক্সে, যদি বিয়োগ হয় তাহলে সেটাকে ভাগ আকারে লেখা যায়, যদি গুণ হয় সেটাকে যোগ আকারে লেখা যায়, খেয়াল আছে?
তাহলে এখানে দেখো কি আছে, হ্যাঁ স্যার। বিয়োগ আছে। তাহলে এই যে এটা এবং এটা, এরা কি পরস্পরের ভাগাকারে লেখা যাবে, ইকুয়াল টু কি K1 টি। তাহলে দেখো এই টি যদি এপাশে নিয়ে আসে তাহলে কি লেখা যায়, 1/t লন এ ডিভাইডেড বাই এ মাইনাস এক্স ইকুয়াল টু হচ্ছে কি K1। বুঝতে পারছি? তাহলে এখন দেখো K1 ইকুয়াল টু কত, 1/t লন এ ডিভাইডেড বাই এ মাইনাস এক্স, এটা লেখা যায়। এখন আরেকটা জিনিস তোমার জানতে হবে, কনভার্সন। লন থেকে যদি তুমি লগে যেতে চাও তাহলে হচ্ছে আমাদের লন থেকে লগে গেলে 2.303 লগ লিখতে হবে। লনের ইকুয়াল হচ্ছে, মানে লনের পরিবর্তে যদি লগ লিখতে চাও সাথে 2.303 গুণ করতে হবে। তাহলে দেখো আমরা লিখতে পারি 1/t লগ 2.303 বা 303 লগ, এখানে 303 লগটা আগে লিখো, মানে 2.303 লগ এ ডিভাইড হচ্ছে এ মাইনাস এক্স, বা সুন্দর করে যদি লিখো K1 ইকুয়াল টু হচ্ছে 2.303 ডিভাইড হচ্ছে টি লগ এ ডিভাইডেড বাই এ মাইনাস এক্স। এটাই প্রথম ক্রম বিক্রিয়ার রাশিমালা, বিক্রিয়ার রাশিমালা। বুঝতে পারছি প্রথম ক্রম বিক্রিয়ার রাশিমালাটা অনেক বড় প্রতিপাদন। সো পরীক্ষায় কখনো যদি আসে যাতে আমরা পারি। বুঝছি কিনা বলো? স্যার এই প্রমাণটা কি পরীক্ষার সময় আসবে এরকম, নাকি just সূত্রটাই কাজে লাগাবো? সূত্র তো কাজে লাগবেই ম্যাথমেটিক্সে করতে। এই যে সূত্রটা আমরা ফাইনালি বের করলাম, এই সূত্রটা তো কাজে লাগবেই। আর পরীক্ষায় কখনো তোমাকে দিয়ে দিতে পারে যে প্রথম ক্রম বিক্রিয়া রাশিমালাটি প্রতিপাদন করো বা প্রথম। স্যার বলো। তাইলে প্রমাণটা এতখানি সব ঘিজিবিজি হয়ে গেছে, কোথায় কি লিখছি একটু মানে একসাথে একটু লেকচার দিবেন স্যার? হ্যাঁ অবশ্যই হচ্ছে গিয়ে এখান থেকে শুরু করবা। এই যে দেখো এখান থেকে আমরা শুরু করব, এখান থেকে শুরু করে সব ঠিক আছে। এরপরে দেখো এখানে এসে এই পর্যন্ত হচ্ছে গিয়ে তোমরা লিখবা এটা হচ্ছে গিয়ে আমাদের বাদ। এটা তো আমি বুঝাইছি যে আসলে ওই যে মাইনাসটা কীভাবে আসলো। এই যে 1 নম্বর সমীকরণটা দিয়েছো, এই 1 নম্বর সমীকরণের পর হচ্ছে গিয়ে আমরা সমকলন করব। এই যে 1 নংকে সমাকলন করে পাই, তারপরে এখানে সবই লাগবে। বুঝছো না বুঝো নাই? বুঝছি স্যার। জি স্যার। ওকে, এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে গিয়ে আমাদের স্যার ওই যে K1 এর মান যে বের করছেন এটাই কি মূল সূত্র? হ্যাঁ এটাই হচ্ছে লগের প্রথম ক্রম, সাহায্যে। এটা হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের সমীকরণ বা রাশিমালা। হ্যাঁ এটাই হচ্ছে মূল সূত্র। এখন যেটা শিখবো, মানে এটার কোশ্চেনটা কিভাবে আসে একটু বলবেন? এটা হচ্ছে কি আমাদের দেখো সামনের 2-3 পৃষ্ঠা সামনে আগাও, দেখো আমাদের অঙ্ক আছে সামনে। মূলত আমাদের পরীক্ষায় অঙ্কগুলোই বেশি আসে, ঠিক আছে? দেখছো 1 পৃষ্ঠা সামনে যাও, 371 পৃষ্ঠায় যাও, দেখো এখানে অঙ্ক আছে, খেয়াল করছো? তারপর পরের 2 পৃষ্ঠায় যাও, এখানে অঙ্ক আছে। এই অঙ্কগুলো মূলত আসলে পরীক্ষায় আসে, আর প্রতিপাদনও অনেক সময় পরীক্ষায় দিয়ে দিতে পারে। বিশেষ করে এখন আমরা যে দুইটা শিখব, এই দুইটা হচ্ছে গিয়ে আমাদের ক্ষমার্কের জন্য অনেক সময় পরীক্ষায় আসে। বুঝছো? সো এটা হচ্ছে গিয়ে প্রতিপাদন বলতে তোমার একটা বিক্রিয়া দিবে, প্রথম ক্রমের বিক্রিয়া বলবে উদ্দীপকের বিক্রিয়াটির জন্য, উদ্দীপকের বিক্রিয়ার জন্য হার ধ্রুবকের রাশিমালাটি প্রতিপাদন করো, বললো এভাবে। তো উদ্দীপকের বিক্রিয়াটা যদি প্রথম ক্রমর হয় তাহলে সেটা হচ্ছে গিয়ে আমরা তার জন্য হচ্ছে রাশিমালা প্রতিপাদন করতে বলতে পারে। বুঝছো কোশ্চেন টাইপ? বুঝছো কিভাবে করতে পারে? 2 মার্কের জন্য? না না না, রাশিমালা প্রতিপাদন করলে তখন তো আর 2 মার্ক হবে না, তখন তো 3-4-এর জন্য বলবে। হার ধ্রুবকের রাশিমালা অনেক বড়, তো প্রতিপাদনটা তো ছোট না, অনেক বড়, এটার জন্য 3 মার্ক বা 4 মার্কের জি জন্য। স্যার। ওকে, তাহলে এখন দেখো আমরা যেটা শিখবো সেটা হচ্ছে বিক্রিয়ার অর্ধায়ু শিখবো। বিক্রিয়ার অর্ধায়ু, এইটা অনেক সময় হচ্ছে 2 মার্কের জন্য পরীক্ষা আসতে পারে। প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু, অর্ধায়ুটাকে হচ্ছে কি আমরা টি তারপর হচ্ছে হাফ লেখা হয়, অর্ধায়ু প্রকাশ করা হয় টি হাফ দ্বারা। দেখো আমরা প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের সমীকরণ জানি, K1 ইকুয়াল টু হচ্ছে 1/t লন এ ডিভাইডেড বাই এ মাইনাস এক্স, এটা জানি না। এখন এখান থেকে টিটাকে যদি এপাশে নিয়ে যাই, কেটাকে এপাশে নিয়ে নেওয়া যায় না? একটু সাইড এক্সচেঞ্জ করলাম, করা যায় তো নাকি? এটা বুঝছো না বুঝো নাই? জি স্যার। আচ্ছা, জি স্যার। অর্ধায়ু কথাটার মানে একটু বুঝতে হবে। অর্ধায়ু মানে কি? অর্ধায়ু মানে হচ্ছে অর্ধেক, নাকি? অর্ধায়ু মানে অর্ধেক।
ধরো তোমার কাছে 500 টাকা ছিল, তার অর্ধেক কত, 250 টাকা। তাহলে তোমার হচ্ছে মানে তোমার তুমি ধরো হচ্ছে গিয়ে মানে 50 বছর বাঁচবা, তোমার 25 বছর বয়স হয়ে গেছে, তোমার কি অর্ধেক লাইফ শেষ নাকি? তো এরকমই কোনো একটা পদার্থ ধরো বা কোনো একটা পরমাণুর অর্ধায়ু হচ্ছে তার হচ্ছে লাইফ টাইমের অর্ধেক টাইম শেষ হয়ে যাওয়া, মানে তোমার একটা পরমাণু ক্ষয় হচ্ছে মনে করো, তার অর্ধেক পরিমাণ ক্ষয় হতে যে সময় লাগবে সেটাই হচ্ছে ওই পরমাণুর অর্ধায়ু। অর্ধায়ুর মিনিংটা বুঝছি, অর্ধায়ুটা কি? দেখো অর্ধায়ু সংজ্ঞাটা কি লিখছে, যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ার ঘনমাত্রার অর্ধেক উৎপাদে পরিণত হওয়ায় প্রয়োজনীয় সময়কে আমরা ওই বিক্রিয়ার অর্ধায়ুকাল বলি বা অর্ধায়ুকাল বলে, এবং একে টি হাফ দ্বারা প্রকাশ করা হয়। তো অর্ধায়ু টার্মটা বুঝতে পেরেছি আমরা। জি স্যার। জাস্ট স্যার বিক্রিয়কটা অর্ধেক পরিমাণ উৎপাদে পরিণত হতে যে সময়টা লাগবে তাকে আমরা অর্ধায়ু বলবো। তাহলে অর্ধায়ুতে টি ইকুয়াল টু লেখা যায় কত, টি হাফ লিখতে হবে, যেহেতু অর্ধায়ু টি হচ্ছে কি মোট সময় ছিল, তো মোট সময়ের জায়গায় এখন যেহেতু আমরা অর্ধায়ু রাশিমালা প্রতিপাদন করতেছি, তাহলে টি এর জায়গায় আমাদের কি টি হাফ ধরতে হবে। আর বিক্রিয়কের ঘনমাত্রা যদি এ হয় তাহলে এখন হবে কত, এ ডিভাইডেড বাই 2। কারণ কি, এ হচ্ছে মোট ঘনমাত্রা ছিল, এই ঘনমাত্রার অর্ধেক তোমার ক্ষয় হবে, তার মানে কি একে 2 দ্বারা ভাগ করলে কি অর্ধায়ু পেয়ে যাব। এটা বুঝছি কিনা বলো? তাহলে আসলে আমাদের উৎপাদটা তাহলে কি হবে, এই যে যতটুকু উৎপাদ হয়েছে উৎপাদটাকে আমাদের এক্স ছিল, তো এক্স এর পরিমাণে আমরা আসলে এখানে এক্স হবে, এক্স এর পরিমাণে আমরা এ ডিভাইডেড বাই 2 লিখতে পারি। কারণ এই উৎপাদ যদি অর্ধেক হয়, মানে বিক্রিয়ক যদি অর্ধেক উৎপাদের দিকে যায়, তাহলে সেই বিক্রিয়ক যতটুকু যাবে উৎপাদের দিকে সেটাই তো উৎপাদ হবে। তাহলে সেই এক্স এর পরিমাণটা কত, এ ডিভাইডেড বাই 2, মানে এ হচ্ছে আমাদের প্রাথমিক স্টেজে বিক্রিয়কটা ছিল। এই যে আমাদের মনে করো বিক্রিয়ক, এটা থেকে আমরা উৎপাদ পেয়েছি, প্রাথমিক অবস্থায় টোটালটা বিক্রিয়ক ছিল, তখন উৎপাদ ছিল কি 0। এখন মনে করো বিক্রিয়ক অর্ধেক পরিমাণ হ্রাস পেয়েছে, এখন বিক্রিয়ক আছে কত, এ ডিভাইডেড বাই 2। তাহলে বাকি এ ডিভাইডেড বাই 2 কোথায় গেছে, উৎপাদে গেছে। তাহলে উৎপাদটাকে আমরা কি ধরতাম, এক্স ধরতাম, যতটুকু উৎপন্ন হয় সেটা এখন কত, এক্স এর পরিবর্তে আমরা এ ডিভাইডেড বাই 2 ধরতে পারি। আমরা বুঝছি না বুঝি নাই? বুঝছি। আচ্ছা, তাহলে এখন দেখো আমরা এই টির জায়গায় কি লিখবো, টি হাফ লিখবো, আর কে অন তো কে অনের মতোই থাকবে, লন এ তো এর 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 মতোই থাকবে, এ আর এক্স এর জায়গায় কি ধরবো, এ ডিভাইডেড বাই 2। তাহলে দেখো এখান থেকে আমরা অর্ধায়ু সমীকরণটা প্রতিপাদন করতে পারতেছি, এ এখানে 2 লসাগু হলে টোয়াইজ এ মাইনাস এ। একটু প্রতিপাদন টাইপের তো একটু হচ্ছে গিয়ে কঠিন লাগতেছে, কারণ ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন টার্মটার সাথে তোমরা এতটা ভালো পরিচিত হওনি, যেটা আমি বুঝলাম। অনেক দিন হয়ে গেছে ম্যাথমেটিক্স, আসলে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন এতদিনে করা উচিত ছিল। এ কাটা যায় তো 1/k1। ম্যাথমেটিক্সে তো এখন ধরি নাই, কিন্তু ফিজিক্সে পড়ছি অনেকক্ষণ। হ্যাঁ ফিজিক্সে তো ভেক্টরই ছিল, কিন্তু আসলে ম্যাথমেটিক্সে করা উচিত এতদিনে। এই লন টুকে যদি ক্যালকুলেটারে করো তাহলে আমরা 0.693 পাবো ডিভাইডেড বাই k1। তাহলে দেখো টি হাফ ইকুয়াল টু আমরা এটা পেলাম। এটাই হচ্ছে আমাদের প্রথম কর্ম বিক্রিয়ার হার ধ্রুবকের অর্ধায়ুর সমীকরণ। প্রথম কর্ম বিক্রিয়ার অর্ধায়ুর সমীকরণ। বুঝতে পারছি? তা তোমাকে এটা ক্ষমার করার সময় আসতে পারে যে প্রথম ক্রমে বিক্রিয়ার হার ধ্রুবকের অর্ধায়ু সমীকরণটি প্রতিপাদন করো। তাহলে এটা আসলে জাস্ট এখানে মূল বোঝার জায়গাটাই হচ্ছে এখানে জাস্ট এটা প্রথম ক্রমে বিক্রিয়ার সমীকরণ। ইনিশিয়াল অবস্থায় যখন আমরা টেম্পারেচারটাকে মানে পরিবর্তন হয়েছে টি ধরছিলাম, টি এর জায়গায় জাস্ট টি হাফ ধরতে হবে। মানে স্বাভাবিক বিক্রিয়ার ক্ষেত্রে আমরা উৎপাদটাকে এক্স ধরছিলাম, এখন অর্ধায়ু মানে কি, মানে বিক্রিয়ক অর্ধেক পরিবর্তিত হবে, তা অর্ধেক পরিবর্তিত হয়ে কোথায় যাবে, উৎপাদে যাবে। তাহলে বিক্রিয়ক যদি এ হয় তাহলে এর অর্ধেক কত, এ ডিভাইডেড বাই 2, তার মানে উৎপাদটা কত, এ ডিভাইডেড বাই 2। তাহলে সেই এক্স এর পরিবার থেকে আমরা এ ডিভাইডেড বাই 2 ধরবো। এখানে যে এক্স নামে একটা টার্ম আছে সেই এক্স এর জায়গায় এ ডিভাইডেড বাই 2 বসাবো, দেন আমরা ক্যালকুলেশন করব, টি হাফ পেয়ে যাব। বুঝতে পারছি? বুঝছো তো সবাই? জি স্যার। ওকে, এরপরে আরেকটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন পড়বো। সেই ইম্পর্টেন্ট কোশ্চেনটা হচ্ছে দেখো পাশে হচ্ছে লেখা আছে যে প্রথম ক্রম বিক্রিয়া কখনোই পরমভাবে শেষ হয় না, তারপর বললো তোমাকে ব্যাখ্যা করো। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে প্রথম ক্রম বিক্রিয়া কখনোই শেষ হয় না, ব্যাখ্যা করো। এটা যদি তোমার পরীক্ষায় আসে আমাদের পারতে হবে। কিভাবে এটা আমরা এক্সপ্লেন করব, দেখো প্রথম ক্রম বিক্রিয়া কখনোই শেষ হয় না। আমরা প্রথম ক্রম বিক্রিয়ার জন্য সমীকরণের জানি 1/k1 ইকুয়াল টু হচ্ছে টি
লন এ ডিভাইডেড বাই হচ্ছে এ মাইনাস এক্স। এখন দেখো আমরা টিটাকে যদি এ পাশে নিয়ে যাই তাহলে এটাকে লিখতে পারি কে ওয়ান টি লন এ ডিভাইড হচ্ছে এ মাইনাস এক্স। এটা পারি লিখতে, বুঝছো? এখন দেখো আমরা যদি এখানে লন আছে কি এ ডিভাইডেড বাই এ মাইনাস এক্স, এখন এইটাকে যদি উল্টাইয়া দেই, তো ভালো করে খেয়াল করিও, এটাকে যদি উল্টে দেই লন, এখন এটাকে যদি এ ডিভাইডেড বাই এক্সটা উপরে লিখি আর এটাকে যদি নিচে লিখি তাহলে এখানে আমাদের কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। অপোজিট করেছি এজন্য এটা মাইনাস হয়েছে। এখন এই লনটাকে যদি এপাশে নিয়ে আসি, লন এপাশে নিয়ে আসলে কি এন্টিলগ হয়ে যাবে, এন্টিলগকে ই দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এবং এইটা কি হয়ে যাবে, পাওয়ার আকার হয়ে যাবে। তাহলে এপাশে দেখো এ মাইনাস এক্স ডিভাইডেড বাই এ থাকলো, তো এটাকে এ মাইনাস এক্স ডিভাইডেড বাই এ টু ডি পাওয়ার মাইনাস কে ওয়ান টি। এতটুকু বুঝছি? বলো, এতটুকু বুঝছি আমরা? জি স্যার। হ্যাঁ স্যার। এখন দেখো বিক্রিয়ক, এটা থেকে আমরা উৎপাদ পাই। প্রাথমিক অবস্থায় বিক্রিয়ক এ ছিল, উৎপাদ 0 ছিল। এরপরে কি বিক্রিয়ক ধরো এক্স পরিমাণ কমেছে, সেটা উৎপাদে গেছে, তাহলে বিক্রিয়ক কি এ মাইনাস এক্স না পরবর্তীতে অবস্থায়? তো একটা রাসায়নিক বিক্রিয়া যদি সম্পূর্ণরূপে শেষ হয়ে যায়, সম্পূর্ণরূপে শেষ হয়ে যাওয়া মানে কি, এই যে এ মাইনাস এক্স আছে সেটার পরিমাণটা কি হয়ে যাওয়া, 0 হয়ে যাওয়া, মানে টোটাল বিক্রিয়ক কিছু থাকবে না। তাহলে দেখো আমরা এখানে লিখতে পারি যে এটা যদি হচ্ছে গিয়ে আমরা এখন খেয়াল করো ভালো করে, এখানে যদি আমরা এ মাইনাস এক্স ইকুয়াল টু হচ্ছে এ ই টু ডি পাওয়ার মাইনাস কে ওয়ান টি এভাবে লিখতে পারি নাকি, ক্রস গুণন, জাস্ট ক্রস গুণন করে এটা লিখতে পারি। এখন এ মাইনাস এক্স 0, তাহলে এই মানটা কি, এ মাইনাস এক্সের পরিবর্তে যদি 0 বসাও এ ই টু ডি পাওয়ার মাইনাস কে ওয়ান টি। এখন এখানে দেখো আমরা এ টু ডি পাওয়ার মাইনাস 1 মানে কি 1 বাই এ না, তাহলে ই টু ডি পাওয়ার মাইনাস কে ওয়ান টি এটাকে লেখা যায় কি 1 বাই ই টু ডি পাওয়ার কে ওয়ান টি। তাহলে এটাকে আমরা পাই এ ডিভাইডেড বাই ই টু ডি পাওয়ার কে ওয়ান টি। আমরা কি বুঝতেছি কিনা বইলো? আমরা কি বুঝতেছি? হ্যাঁ স্যার। স্যার ওখানে এ মাইনাস এক্স এর পরিবর্তে 0 লিখছেন, যে শেষ অবস্থায় উৎপাদ মানে বিক্রিয়ক থাকবে না সেটা। মানে আমাদের কোশ্চেনটা আবার একটু তুমি পড়ো তাহলে বুঝবা। এখানে কোশ্চেনটা ছিল আমাদের যে প্রথম কর্ম বিক্রিয়া কখনোই পরমভাবে শেষ হয় না। তাহলে এখন যেহেতু শেষ হয় না তুমি প্রুফ করতে যাচ্ছ, তাহলে এই জন্য তোমার ধরে নিতে হচ্ছে যে আমরা মনে করলাম যে বিক্রিয়কটা শেষ হয়ে গিয়েছে। তা বিক্রিয়কটা শেষ হয়ে গেলে কি বিক্রিয়কের টোটাল বিক্রিয়কের পরিমাণটা কি 0 ধরতে হবে। তাহলে আমাদের বিক্রিয়ক সেজন্য এখানে 0 ধরা হয়েছে। বুঝতে পারছো? জি স্যার। এখন এটা সাইড চেঞ্জ করি, এই ই টু ডি পাওয়ার কে ওয়ান টি এপাশে নিয়ে আসো আর এ আর 0টা এপাশে নিয়ে যাও। তো কোনো কিছুকে 0 দ্বারা ভাগ করলে আমরা কি পাই, ইনফিনিটি পাই না, অসীম পাই। কোনো কিছুকে যদি 1কে যদি 0 দ্বারা ভাগ করো, ক্যালকুলেটর করে দেখবা সিনট্যাক্স এটা ইনফিনিটি আমরা পাই। তাহলে জি স্যার। এটা দ্বারা কি প্রুভ হলো, যে প্রথম কর্ম বিক্রিয়া কখনো শেষ হয় না, প্রথম কর্ম বিক্রিয়া শেষ হয় না, কারণ ইনফিনিটি কিন্তু এখানে পেয়েছি, বিক্রিয়া শেষ হয় না। যদি শেষ হইতো তাহলে তো এখানে 0 আসতো। বুঝছো বিষয়টা? যদি শেষ হইতো মানে স্যার বলতে বলতে বিক্রিয়াটা চলতেই থাকে। হ্যাঁ চলতেই থাকে। প্রথম কর্ম বিক্রিয়া কখনোই শেষ হবে, বিক্রিয়া কখনো শেষ হয় না, প্রথম কর্ম কেন কখনোই কোনো বিক্রিয়াই শেষ হয় না। এটা জাস্ট হচ্ছে একটা কোশ্চেন দিয়ে রাখছে। এই আমরা কোশ্চেনটার এক্সপ্লেন বুঝছি, ব্যাখ্যাটা বুঝছি, বা গাণিতিকভাবে আসলে যে প্রমাণটা করছে যে প্রথম কর্ম বিক্রিয়াটা শেষ হয় না সেটাকে আমরা বুঝতে পেরেছি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে প্রথম কর্ম বিক্রিয়া কখনোই শেষ হয় না ব্যাখ্যা করো বা বিশ্লেষণ করো, বা প্রথম কর্ম বিক্রিয়া কখনোই পরমভাবে শেষ হয় না বিশ্লেষণ করো। পারবো লিখতে আসলে? জি স্যার। হ্যাঁ স্যার। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই করো। আসলে আমাদের একটু কঠিন হয়ে যাচ্ছে হয়তো বা তোমাদের জন্য। এই পার্টটা শেষ হয়ে গেলে আবার লেখাপড়া সহজ হয়ে যাবে। এই পার্টটা একটু হচ্ছে তোমাদের নতুন করে ক্যালকুলাসটা একটু আয়ত্ত করতে হয়েছে, তো আজকে আমার এই জন্য একটু বেশি পড়তেও পারি নাই, একটু সময় লাগছে। হ্যাঁ ইনশাল্লাহ নেক্সট দিন আবার সহজ হয়ে যাবে তোমাদের জন্য যখন স্যার। হ্যাঁ বলো। স্যার এখানে তো আমরা মানে এ মাইনাস এক্স এর মানটা 0, অর্থাৎ বিক্রিয়ক শূন্য মানে শেষ হয়ে যাবে এটা ধরেই তো অসীম বের করছে। যদি ধরতাম যে শেষ হবে না তাহলে তো অসীম
মানে এটা তো তখন অসীম হইতো না, তখন শেষ তো হবে। তখন জিরো তো আসতো না। জিরো কি আসতো, তুমি যদি এখানে জিরো না ধরে তুমি যদি এখানে সাপোজ অন ধরতা, সাপোজ যদি অন ধরতা, তাতেও তাই এখানে কি একে যদি অন দ্বারা ভাগ করতা তাহলে এখানে কি পাইতা অ্যান্সার, জিরো কি পাইতা? না। অন পাই এ পাইতা না, তার কি শেষ হলো? কোনো ক্রমেই তো শেষ হচ্ছে না। বুঝছো বিষয়টা? জি, কিন্তু স্যার এখানে তো আমরা শেষ হইছে ওখান থেকেই আবার অসীম প্রমাণ না, করছি। অসীম প্রমাণ করছি জাস্ট হচ্ছে একটা রাসায়নিক বিক্রিয়া শেষ, মানে এখানে বলছে শেষ হয় না, এরকম প্রমাণের ক্ষেত্রে, মানে এই লেভেলের প্রমাণগুলোর ক্ষেত্রে শেষ হয় না যখন বলবে, তখন সেটা শেষ হলে তো কি হইতো, শেষ হলে তো এ মাইনাস এক্সের মানটা জিরো হইতো। সেই জিরো হবে না কখনো, জিরো হলে তো ইনফিনিটি হবে। হ্যাঁ, এই জন্যই এইটা ধরেই তখন তোমাকে ব্যাখ্যা করতে হবে। তুমি যদি জিরো না ধরতা, তুমি এখানে কোনো একটা ভ্যালু ধরলে, তাও কি তোমার এখানে জিরো আসতো বলো? শেষ হলে তো এখানে জিরো আসতে হবে, জিরো তো আসতো না, অন্য একটা ভ্যালু আসতো। তার মানে সেটা থেকেও তো তুমি বলতে পারতেছো যে আসলে প্রথম ক্রম বিক্রিয়া কখনোই শেষ হচ্ছে না। বুঝছো না বুঝো না এখনো? জি স্যার, বুঝছি। ওকে, তাহলে এই পর্যন্ত আজকে পড়ো। আর হচ্ছে আজকের এইগুলো একটু বারবার খাতায় লিখবা, কারণ নেক্সট দিন আমরা যখন দ্বিতীয় ক্রম বিক্রিয়ার রাশিমালা প্রতিপাদন করব, দ্বিতীয় ক্রম বিক্রিয়ারও কিন্তু এরকম অধ্যায়ই পড়ব, তখন যাতে আমাদের কষ্টটা না হয়। সেক্ষেত্রে অবশ্যই নেক্সট ক্লাসের আগে প্রথম ক্রম বিক্রিয়াটা খুব ভালোভাবে পড়বা, এবং শনিবার তোমাদের এক্সাম, শনিবার এক্সামের জন্য অবশ্যই প্রিপারেশন নাও। এটাই। আল্লাহ হাফেজ।